করছি আজকের টপিক গ্রিন রেভলিউশন। The term Green Revolution was first used by William Gott and Norman Borlaug is the father of the Green Revolution. সুতরাং এই দুটো নাম তোমরা একটু রাইট ডাউন করে নেবে, উইলিয়াম গট অ্যান্ড নরমান বরলগ। এনাদের দুজনকেই বলা হচ্ছে ফাদার অফ গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশন টা কি? এটা একটা গ্রেট ইনক্রিজ ইন প্রোডাকশন অফ ফুড গ্রেনস, স্পেশালি হুইট অ্যান্ড রাইস। আচ্ছা, আবার কেউ জয়েন করতে চাইছে? আচ্ছা, কেউ জয়েন করতে চাইছিল এক্ষুনি? অর্থাৎ এই যে great increase in production of food grains, especially wheat and rice, that resulted in large part from the introduction into developing countries of new high yielding varieties. এই high yielding varieties যেটা HYV seeds যেটাকে বলা হয় in the beginning in the mid 20th century. Its early dramatic successes were in Mexico and the Indian subcontinent. The new varieties required large amounts of chemical fertilizers and pesticides to produce their high yields. Yields মানে হচ্ছে প্রচুর উৎপাদন আর কি, যেটা তোমরা উচ্চ ফলনশীল বীজ যেটাকে বলা হয়। হাই ইল্ডিং ভ্যারাইটিস, উচ্চ ফলনশীল বীজ, high yielding variety seeds, উচ্চ ফলনশীল বীজ। In the year 1965, the government of India launched the Green Revolution with the help of a geneticist now known as the father of Green Revolution in India, M.S. Swaminathan. এই M.S. Swaminathan এনাকে father of Green Revolution in India, আর in world এর বললে তখন সেটা হবে Norman Borlaug and William Gott. The movement of the Green Revolution was a great success and changed the country's status from a food deficient economy to one of the world's leading agricultural nations. আগে কি ছিল আমাদের অর্থনীতিতে? এই যে ফুড ডেফিসিয়েন্ট, আমাদের ফুড শর্টেজ থাকতো, হ্যাঁ, অর্থনীতিতে দেখা যাচ্ছে যে ডেফিসিয়েন্সি রয়েছে, হ্যাঁ, তার থেকে টু ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লিডিং এগ্রিকালচারাল নেশনস। এই পরবর্তীতে এই গ্রিন রেভলিউশনের ফলে পৃথিবীতে একটা মানে এগ্রিকালচার এই সেক্টরে লিড করার মতো একটা নেশনসে পরিণত হয়ে যায়। It started in 1967 and lasted till 1978. The Green Revolution within India led to an increase in agricultural production. তাহলে আমরা বুঝতে পারছি গ্রিন রেভলিউশন মানেই হচ্ছে যে ইনক্রিজ ইন এগ্রিকালচারাল প্রোডাকশন, ঠিক আছে। স্পেশালি আমাদের ভারতের মধ্যে এই মাত্র 3টে রাজ্যে প্রথম স্টার্ট হয়েছিল, স্পেশালি ইন হরিয়ানা, পাঞ্জাব and Uttar Pradesh. Major milestones in this undertaking were the development of a high yielding variety of seeds of wheat, mainly কিন্তু wheat-এই এটা প্রথম শুরু হয়েছে, and rust resistant strains of wheat. এই wheat, এই গমে প্রথম এটার মানে কি বলবো উদ্ভাবনটা প্রথম শুরু হয়েছে। There are different aspects of Green Revolution in India. সেই aspects এর মধ্যে প্রথমেই হচ্ছে high yielding varieties, HYV, then mechanization of agriculture, এগ্রিকালচারটা মেকানাইজেশন হয়ে গেল, মানে ইনস্ট্রুমেন্ট মেশিনস অ্যাপ্লিকেশনস হচ্ছে, ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স, এই রাসায়নিক সারের ব্যবহার, অ্যান্ড পেস্টিসাইডস, যে সমস্ত জীবাণুনাশক কীটনাশক যে সমস্ত সেইগুলোর ব্যবহার আগে কিন্তু ছিল না। এই কীটনাশকের ব্যবহার, রাসায়নিক সারের ব্যবহার, মেশিনারিজের ব্যবহার, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার,
এবং নেক্সট লাস্টলি হচ্ছে ইরিগেশন, মানে সেচ। সেচ এই কয়েকটি হচ্ছে আমাদের ভারতের যে গ্রিন রেভলিউশন তার বিভিন্ন আসপেক্টস। The Green Revolution is referred to as the process of increasing agricultural production by incorporating modern tools and techniques. তাহলে উইদাউট এই মডার্ন টুলস অ্যান্ড টেকনিক্স এগ্রিকালচারাল প্রোডাকশনটা সম্ভব ছিল না। সুতরাং এই এগ্রিকালচারাল প্রোডাকশনটা কি করে সম্ভব হলো? মডার্ন টুলস অ্যান্ড টেকনিক্সের ফলে। গ্রিন রেভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ এগ্রিকালচারাল প্রোডাকশন, আমরা প্রথম থেকেই বলছি যে এটা এগ্রিকালচারের সাথে যুক্ত। এগ্রিকালচারাল যে উৎপাদন, কৃষিজ উৎপাদনের উপরে এই গ্রিন রেভলিউশনটা এর সাথে যুক্ত। It is the period when agriculture of the country was converted into an industrial system due to the adoption of modern methods and techniques like the use of high-yielding variety seeds, tractors, irrigation facilities, pesticides and fertilizers. আমরা এর আগে যে aspects গুলো পড়লাম তার সাথে এই ট্রাক্টরস, যেটা মেশিনারিজ কথা বলছিলাম, সেই ট্রাক্টরের মাধ্যমে কৃষিক্ষেত্রে চাষ করা হচ্ছে। এগুলো সব মডার্ন টেকনিক্স, মডার্ন মেথডস, এইগুলো কিন্তু অ্যাপ্লিকেশন হওয়ার ফলে এটা আমাদের যে একটা ট্র্যাডিশনাল যে এগ্রিকালচার ছিল সেই ট্র্যাডিশনাল এগ্রিকালচার সিস্টেম, যেটা সাবসিস্টেন্স ফার্মিং থেকে এটা ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, এটা একটা শিল্পতে পরিণত হলো। আমাদের এগ্রিকালচার যে পদ্ধতিটা সেটা একটু ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমের মধ্যে ঢুকে গেল। Until 1967, the government majorly concentrated on expanding the farming areas. তো এই যে ফার্মিং এরিয়াসটা আরো বাড়াতে শুরু করলো, মানে এই যে ট্রাক্টর, এগুলো তো ছোট ছোট জায়গায় ব্যবহার হবে না, একটু বড় বড় ফার্ম ল্যান্ড থাকলে সেখানে ব্যবহার করার সুবিধে, যে কারণে বিদেশি ফার্ম ল্যান্ডে বড় বড় ট্রাক্টর এই সমস্ত ব্যবহার করে কৃষিকাজটা শুরু হয়েছিল। But the rapidly increasing population than the food production calls for a drastic and immediate action to increase yield, which came in the form of green revolution. এর আগে মানে আমাদের যে ভারতের যে পপুলেশন, যে জনসংখ্যা, যেটা এত বেশি হারে বৃদ্ধি পাচ্ছিল যে সেই ভারতের এত পপুলেশন কি মানে ফুড প্রোডাকশন সেই তুলনায় হচ্ছিল না। এর আগে কি করছিল যে ফার্ম ল্যান্ড যাতে বাড়িয়ে বাড়িয়ে যদি এগ্রিকালচারাল প্রোডাকশনটা বাড়ানো যায়, কিন্তু এত দ্রুত পপুলেশন বাড়ছে তার সাথে ফুড প্রোডাকশনটাকে সেই হারে বাড়ানো কিন্তু সম্ভব হচ্ছিল না। সেজন্য দেখা যাচ্ছে যে গ্রিন রেভলিউশনের ফলে ওই অল্প যে পরিমাণ আমাদের কৃষিক্ষেত্র রয়েছে সেই কৃষিক্ষেত্রে এই প্রচুর জনসংখ্যার যে চাহিদা সেটা মেটানোর জন্য কি করা যেতে পারে, এই হাই ইল্ডিং ভ্যারাইটিস মানে যে সিডস তার ব্যবহার করে ইমিডিয়েট, এটা একটা ইমিডিয়েট অ্যাকশন, যেটা যার ফলে এগ্রিকালচারাল প্রোডাকশনটা অনেকখানি বাড়ানো সম্ভব। The method of green revolution focused on three basic elements, that are using seeds with improved genetics, এটা তো যেটা HYV ভ্যারাইটি সিড, এটা তো তোমার HYV সিডস এগুলো একটা জেনেটিক্স করে তো হয়েছে, এটা আমাদের যে সমস্ত বিজ্ঞানের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এটা জেনেটিক্যালি এটাকে তৈরি করা হয়েছে। ডাবল ক্রপিং ইন দ্য এক্সিস্টিং ফার্মল্যান্ড, আমাদের তো যে ফার্মল্যান্ড গুলো ছিল সেগুলো তো সব ওয়ান ক্রপিং ছিল, যেহেতু আমাদের যে পুরো দেশটাই মৌসুমী বায়ুর প্রভাবে, মৌসুমী জলবায়ুর প্রভাবে প্রভাবিত, যার ফলে বছরে একটা সময় বর্ষাকালে শুধু বৃষ্টিপাত হয় আর শীতকাল এগুলো প্রায় শুষ্ক থাকে, তাই সেই সময় চাষবাস হতো না, তাই একটা ক্রপ, সিঙ্গেল ক্রপ ছিল, সেটা এখন কি হলো ডাবল ক্রপিং। and the continuing expansion of the farming areas, এছাড়া আরো ফার্মটাকে আরো এক্সপ্যান্ড করা হচ্ছে। আমরা এর আগে মানে যেটা বললাম যে আমাদের ফাদার অফ গ্রিন রেভলিউশন, এনার সম্পর্কে একটু জেনে নিলে তোমরা বিষয়টা আরো একটু ভালোভাবে বুঝতে পারবে। যে নরমান আর্নেস্ট বরলগ, তিনি 1914-এ তার জন্ম এবং 2009-এ তিনি মারা যান। দ্য আমেরিকান এগ্রিকালচারাল সায়েন্টিস্ট, plant pathologist and winner of the Nobel Prize for Peace in 1970, known as the father of Green Revolution. Borlaug helped lay the groundwork for agricultural technological advances that alleviated world hunger. আমাদের যে
বিশ্বে যে ক্ষুধা, আগে তো দেখেছো তোমরা প্রচুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা অন্যান্য সাহিত্যিকদের সাহিত্যতে দেখেছিলে যে কিরকম ভাবে তোমার মন্বন্তর দেখা দিয়েছিল, সেই ৭৬-এর মন্বন্তর বা অন্যান্য যে সমস্ত, এবং গোটা বিশ্বে যে হাঙ্গার, যে ওয়ার্ল্ড হাঙ্গার, সেইটাকে কিন্তু দূর করা সম্ভব হয়েছিল এই এগ্রিকালচারাল টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস। তিনি প্রথম গ্রাউন্ড ওয়ার্কটা করেন, তিনি ভিতটা স্থাপন করেন, তিনি প্রথম টেকনোলজির অ্যাডভান্সের মাধ্যমে। The Green Revolution resulted in increased production of food grains, especially wheat and rice, and was in large part due to the introduction into developing countries of new high-yielding varieties, beginning in the mid-20th century with Borlaug's work. এই ওনার কাজ দিয়েই কিন্তু এটা শুরু হয়েছিল। তিনি যে রিসার্চ স্টেশনটাতে কাজ করেছিলেন সেটা হচ্ছে ক্যাম্পো অ্যান্টি জাপান। ক্যাম্পো অ্যান্টি জাপান। He developed a short-stemmed, ছোট মানে dwarf strain of wheat that dramatically increased crop yields. তিনি প্রথম এটা শুরু করেন, তার যে স্টেশনটা, রিসার্চ স্টেশনটার নাম হচ্ছে ক্যাম্পো অ্যাটি জাপান। এইটা উনি একটা শর্ট স্টেমড তৈরি করেছিলেন। Previously, taller wheat varieties would break under the weight of the heads if production was increased by chemical fertilizers. তাহলে কি হলো, প্রথমত যে কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে, রাসায়নিক সার দিয়ে মানে হুইট প্রোডাকশনটা বাড়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু যে গমের যে গাছগুলো সেগুলো অনেক লম্বা হওয়ার জন্য ওই যে মাথাতে যখন গমটা হচ্ছে সেই অত্যধিক ফলনের জন্য সেই মাথাটা ভেঙে পড়ে যাচ্ছে, সেটা সাস্টেন করছে না। সেই জন্য এই তোমার বরলগ দেখলেন যে এই কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করে যে এত যে প্রোডাকশন করা যাচ্ছে কিন্তু গাছটাই ঠিক মতো দাঁড়াতে পারছে না, এত মানে ভারী হয়ে যাচ্ছে। দেখবে অনেক সময় দেখো না গাছের মধ্যে প্রচুর ফল হলে গাছটা নিয়ে পড়ে যায় যেরকম, সেরকম এই হুইট, টলার হুইট ভ্যারাইটিটা ওটাও কি হচ্ছে অত্যন্ত মানে ওভারওয়েটের জন্য সেটা ভেঙে, মাথাটা ভেঙে যাচ্ছে, যার ফলে প্রোডাকশন থেমে যাচ্ছে। সেই জন্য উনি শর্ট স্টেম, যাতে বেশি লম্বা না হয়, ছোট চারা হয়, যাতে সেই ওয়েটটা সে ধরে রাখতে পারে, সেইটার কিন্তু উনি আবিষ্কার করলেন, যার ফলে প্রোডাকশনটা এতখানি বাড়তে পারল। Borlaug's short-stemmed wheat could withstand the increased weight of fertilized heads and was a key element in the Green Revolution in developing countries. এটাই কিন্তু প্রধান key element Green Revolution এর। Wheat production in Mexico multiplied threefold owing to this and another varieties. এই একটা 3 গুণ বেড়ে গেল, যা প্রোডাকশন হচ্ছিল সেটার 3 গুণ প্রোডাকশন বেড়ে গেল। সুতরাং এটা একটা বিশাল একটা সাংঘাতিক রকম ইনোভেশন বলা যেতে পারে। Following Borlaug's success in Mexico, the Indian and Pakistani governments requested his assistance. তার সহযোগিতা চাওয়া হলো with the support of the Rockefeller Foundation of the Food and Agricultural Organization, যেটা FAO, Food and Agricultural Organization of the United Nations. Borlaug began his agricultural revolution in Asia. এটা তো প্রথমে আমেরিকায় শুরু হলো, তারপর সেটা এশিয়াতে এগ্রিকালচারাল রেভলিউশন ওনার সাহায্যে, ওনার হাত ধরেই আমাদের ভারতে, পাকিস্তানে এটা প্রবেশ করে। With India and Pakistan facing food shortages due to rapid population growth, the importation of Borlaug's dwarf wheat in the mid-1960s was responsible for a 60% increase in harvests there, helping both countries to become agriculturally self-sufficient. আমরা প্রথমেই দেখেছি যে একটা ফুড শর্টেজ ছিল, যার ফলে তোমার ওই ক্ষুধাতে মারা যাচ্ছিল মানুষজন, হাঙ্গারে, ফুড শর্ট বা সেই যে ফুড সিকিউরিটি দরকার, সেজন্য দেখা যাচ্ছে এটার পরে সেটা 60% মতো ইনক্রিজ হলো, যে হারভেস্ট হচ্ছিল তার থেকে 60% ইনক্রিজ করা সম্ভব হয়েছে। His work in developing countries, especially on the Indian subcontinent, is estimated to have saved as many as 1 billion people
from starvation and death. এত 1 বিলিয়ন মানুষকে এই যে ক্ষুধার হাত থেকে, মৃত্যুর হাত থেকে কিন্তু এই গ্রিন রেভলিউশনই কিন্তু বাঁচাতে সক্ষম হয়েছে। তাই এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য একটা বিশাল বড় ডেভেলপমেন্ট, একটা রেভলিউশন। The Green Revolution in India refers to the period when Indian agriculture was converted into an industrial system due to the adoption of modern methods and technology. যেটা আমরা আগে পড়লাম যে এটা একটা সাবসিস্টেন্স ইকোনমি থেকে এটা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে প্রবেশ করলো এইসব বিভিন্ন এটার সাহায্যে। এটা আমরা এর আগেও এম.এস. স্বামীনাথনের কথা পড়েছি যে আমাদের ভারতের মধ্যে ওনাকে ফাউন্ডার অফ দ্য গ্রিন রেভলিউশন বলা হয়ে থাকে। বড়লগ অলসো ক্রিয়েটেড এ হুইট রাই হাইব্রিড। ওনার এই যে উনি আর একটা তৈরি করলেন, প্রথম তো শর্ট স্টেম হুইট করলেন, তারপরে হুইট রাই হাইব্রিড, এটা এটাকে বলা হচ্ছে ট্রিটিক্যাল হুইট রাই হাইব্রিডটাকে বলা হচ্ছে ট্রিটিক্যাল। And his methods were used by others to develop new varieties of highly productive rice. মানে শুধুমাত্র হুইট থেকে এবারে রাইসেও ডেভেলপমেন্টটা হলো। The increased yields resulting from Borlaug's new strains empowered many developing countries, though their use required large amounts of chemical fertilizers and pesticides. যদিও এই যে HYP শীটসগুলো এগুলো প্রচুর পরিমাণে রাসায়নিক সার এবং পেস্টিসাইডস কিন্তু প্রয়োজন হয়ে থাকে এর থেকে ফলনটা বাড়ানোর জন্য। These high-yielding crops raised concerns about cost and potentially harmful environmental effects, though Borlaug argued that uncontrolled population growth had necessitated such production methods. এটা আমরা নেগেটিভ ইম্প্যাক্টে আবার পড়বো, যেটার কিছু নেগেটিভ ইম্প্যাক্টসও আছে। Although newer varieties of food grains have been developed to be high yielding and also resistant to local pests, যে আমাদের এমনি ঘরোয়া যে সমস্ত পেস্ট রয়েছে সেটা থেকে এটা কিন্তু রেসিস্ট করতে পারছে। and diseases, modern agriculture has yet to achieve environmental sustainability in the face of an ever growing human population. আমাদের সবসময় যে কোনো ডেভেলপমেন্ট হবে সেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে হবে, যাতে স্থিতিশীল উন্নয়ন যেটাকে আমরা বলি, সেটা যে কোনো রেভলিউশন হোক সেটা কি করে এনভায়রনমেন্টালি সাস্টেনেবল হবে সেটার দিকে কিন্তু হয়তো প্রথম দিকে দেখা যাবে যে কিছুটা এনভায়রনমেন্টাল লস হচ্ছে বা এনভায়রনমেন্টাল হার্ম হচ্ছে, কিন্তু হার্মফুল এফেক্ট রয়েছে, কিন্তু সেটাকে আস্তে আস্তে ওভারকাম করে সেটাকে সাস্টেনেবিলিটির দিকে নিয়ে যেতে হবে। The Green Revolution in India began in the mid-1960s, marking a transition from traditional agriculture in India and the introduction of high-yielding varieties of seeds and the associated agricultural techniques. তাহলে এটা একটা ট্রানজিশন মুহূর্ত। কোন সময়টা? এই mid-1960s। এই mid-1960s-এ এটা একটা চেঞ্জেস এলো এগ্রিকালচারাল সিস্টেমে, একটা ট্র্যাডিশনাল থেকে এটা new methods in agricultural techniques এখানে introduce হলো। The need for introducing the Green Revolution in India arose due to the shortage of food grains, in part due to the legacy of the colonial regimes. আমাদের দেশ তো একসময় ঔপনিবেশিক হয়েছিল, ব্রিটিশরা এখানে উপনিবেশ স্থাপন করেছিল, সেজন্য সেই সময় একটা ওদের যে পলিসি ছিল তাতে কিন্তু আমাদের দেশে যে এগ্রিকালচারটাকে ডেভেলপ করতে হবে সেটার দিকে ওদের খুব একটা মন ছিল না আর কি, যার ফলে কিছুদিনের মধ্যেই আমাদের শর্টেজ অফ ফুড গ্রেনস, আমাদের যে খাদ্যশস্যের যে অভাব সেটা দেখা গেছিল। সেই খাদ্যশস্যের অভাবের জন্যই কিন্তু পরবর্তীকালে এই গ্রিন রেভলিউশনের দিকে যেতে বাধ্য হয়েছে। The government of India post independence wanted to make India self-dependent. যখনই আমাদের ইন্ডিপেন্ডেন্ট হলাম আমরা, তখন সেটা কি করলো যে এরকম এবারে আর কিন্তু এই ফুড শর্টেজের জন্য যেটা বিদেশের উপরই নির্ভর করতে হতো সেটা ছেড়ে দিয়ে আমাদের সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, নিজেরাই নিজেদের করতে হবে, সাহায্য করতে হবে। In terms of food grain production,
and these efforts coincided with the development of HYP varieties of seeds of wheat developed by Norman Borlaug and his associates in Mexico. ঠিক এই ট্রানজিশন পিরিয়ডেই এই ব্যাপারটা কিন্তু চলে এসেছিল। These seeds also necessitated changes in farming techniques. ফার্মিং টেকনিক্স এর মধ্যে একটা চেঞ্জ দেখা গেল, মেকানাইজেশন হয়ে গেল ফার্মিং টেকনিক্সে, such as the addition of fertilizers, pesticides, greater use of irrigation. এটা একটা চেঞ্জেস আসলো। High yielding varieties of seeds were first introduced in India in the states of Punjab, Haryana and parts of western Uttar Pradesh. এই তিনটে জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এইটা ইন্ট্রোডিউসটা হয়েছে। গোটা ভারতে সেটা প্রথমে সম্ভব হয়নি। The Green Revolution did effectively solve India's problem of food grain shortage after it was introduced in India, although the second wave of the Green Revolution in the 1980s, there was, however, a slight reduction in production as compared to the first wave. প্রথম যে ওয়েভটা এসেছিল, অর্থাৎ প্রথম শুরু হয়েছিল যখন, তখন যে পরিমাণ তোমার মানে প্রোডাকশন হয়েছিল এগ্রিকালচার প্রোডাকশন, সেটা সেকেন্ড ওয়েভের সময়, সেটা 1980 প্রায় 20 ইয়ার্স পরে সেটা দেখা যাচ্ছে কিছুটা কমেছে, সেই প্রোডাকশনটা অতটা সেই একই অনুপাতে বাড়েনি। Although many scholars are in favor of the Green Revolution as a boon to India's agricultural production, এটা আমাদের একটা আশীর্বাদ, গ্রিন রেভলিউশনটা আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশনে একটা আশীর্বাদ। আবার some scholars also take opposing views against the Green Revolution. তো যতই অপোজিং কিছু তো নেগেটিভ ইফেক্টস থাকবে, কিন্তু তা সত্ত্বেও ওভারঅল এই গ্রিন রেভলিউশনের ফলেই কিন্তু আমাদের দেশ একটা সেলফ সাফিসিয়েন্সি অর্জন করেছে। These scholars often cite the adverse ecological effects of the resources employed in growing high-yielding varieties of seeds, such as fertilizer, pesticides. এগুলো ব্যবহার করলে একটা তো কিছু সাইড এফেক্টস থাকবেই, তার একটা criticism আছে, certain socio-economic effects of green revolution in India as a social conflict due to growing socio-economic divide. এটা অনেকে বলছে এটা একটা socio-economic divide তৈরি হচ্ছে, এটা আমরা নেগেটিভ ইম্প্যাক্ট যখন পড়বো তখন ডিটেলে পড়বো। যদিও the green revolution in India started with great promise and made immense contribution, এই কন্ট্রিবিউশনের তুলনায় এর যে ক্ষতিটা খুব সামান্যই, সেটাকে ওভারকাম করা যেতেই পারে, in boosting agricultural productivity with high yielding seeds and the introduction of new methods of agriculture in India. আবার আমরা নতুন মেথডস এর মাধ্যমে এটাকে এগ্রিকালচার প্রোডাকশনটাকে অনেকখানি বাড়াতে পারা যেতে পারে। আর নিড টু ওভারকাম ফুড শর্টেজেস, আমাদের প্রথম যেটা প্রথম যেটা সামনে চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জটা কি ছিল, যেমন করলেও আমাদের ফুড শর্টেজটা ওভারকাম করতে হবে, তাই তো? সেই ফুড শর্টেজটা ওভারকাম করতে হবে, এই চাহিদা থেকে, এই প্রয়োজনীয়তা থেকে কি করা হলো, with the introduction of HYP variety seeds, it can be said that the need to increase crop yield and improve production can be particularly felt in a country like India, being the second most populous country. আমাদের বিশ্বের মধ্যে তো এটা দ্বিতীয় এই জনবহুল দেশ, wherein corresponding nutrition needs can be anticipated. সেই তুলনায় আমাদের যে নিউট্রিশিয়াস ফুডস সেটা আনঅ্যাভেলেবিলিটি ছিল। দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এটা অনেক সময় এই যে FAO, এটা ভালো করে মনে রাখবে, FAO এর ফুল ফর্ম কি, দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দ্য ইউনাইটেড নেশনস। The situation in terms of fulfilling nutritional needs of Indians was worse before the Green Revolution in India, with grain supply in British colonial period being dependent on British trade. পুরোপুরিভাবে ব্রিটিশদের উপরে নির্ভর করতে হতো ফুডের জন্য বা খাদ্যের জন্য, ওদের এবং হাই ট্রেড প্রাইসেস, তারা তো প্রচুর পরিমাণে এই যে ট্রেড প্রাইসটা, বাণিজ্যের যে প্রাইস, সেটা প্রচুর পরিমাণে নিয়ে নিত, লিডিং টু অ্যাফোর্ডেবিলিটি ইস্যুস ফর ইন্ডিয়ান পিপল in accessing food. মানে আমাদের তো বেসিক
যে প্রাইমারি নিডস, সেটা তো খাদ্য, বস্ত্র, বাসস্থান। তাহলে খাবারটাই যদি মানুষ না পায়, খাবারের যদি শর্টেজ থাকে, তাহলে সেটার উপরই আমাদের দেশে তখনকার এরা জোর দিয়েছিল যে যেমন করে হচ্ছে বাইরের দেশ থেকেও আনতে হবে খাবার, যার ফলে মানুষের মুখে তুলে দিতে হবে। সেটাই প্রথম অ্যাক্সেস টু ফুড। দ্য পিরিয়ড post independence for India was a period when food shortages were common, along with the government making attempts to make grain supply self dependent. এটা আস্তে আস্তে কি হচ্ছে, গ্রেন সাপ্লাইটা কি আমরা বাইরের দেশ থেকে গ্রেন না নিয়ে এসে নিজেদেরই যদি প্রোডাকশন করা হয় এবং সেটা পরবর্তীকালে এক্সপোর্ট করে সেটা থেকেই আমরা কিন্তু অনেক রেভিনিউ আর্ন করতে পারবে এবং প্লাস ফুড শর্টেজ সেটা কিন্তু কমানো সম্ভব হবে। The strongest argument in favor of Green Revolution in India thus is that the Green Revolution effectively solved the problems of food shortages in India. তাহলে প্রথম যে সমস্যা, সেই সমস্যাটা সমাধান করলো কি না, ফুড শর্টেজেস ইন ইন্ডিয়া, খাদ্যের যে শর্টেজ হচ্ছিল। Many would however argue that there were many negative impacts of implementing the Green Revolution in India as well. এটা তো নেগেটিভ ইম্প্যাক্ট আছেই। সেই নেগেটিভ ইম্প্যাক্টটা তো আমরা বলেছি যে পরে পড়াবো, যেটা সোশিও ইকোনমিক ইনিকুয়ালিটিস তৈরি হচ্ছে, সেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কিভাবে বেড়ে পাচ্ছে, যে এখানে আমরা যদি বলি যে দেখা যাচ্ছে যে as a result of the Green Revolution in India, agricultural practices are shifting towards favoring principally high-yielding varieties of crops. The toxic effects of introducing chemicals such as pesticides on the environment, depletion of soil nutrients, soil fertility কমে যাচ্ছে due to planting of high-yielding crop varieties and so on. এরকম প্রচুর নেগেটিভ ইফেক্ট কিন্তু রয়েছে। তাহলে আমরা যদি এটাকে একটা সাম আপ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1965 একটা ল্যান্ডমার্ক, এবং যে তিনটে স্টেটের কথা বলেছি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, হুইট অ্যান্ড রাস্ট রেসিস্ট্যান্স প্লেন্স অফ হুইট, এইগুলোর মধ্যে হয়েছে আমাদের এম.এস. স্বামীনাথন, ভারতের হচ্ছে তোমার ফাদার অফ গ্রিন রেভলিউশন। এছাড়াও সোশ্যাল অ্যাক্টিভিস্ট লাইক বন্দনা শিবা, ইনিও অনেক লিখেছেন, ওপিনিয়ন দিয়েছেন, আর দ্য ওপিনিয়ন দ্যাট it caused greater long-term sociological and financial problems for the people of Punjab, Haryana, etc. এখানে এই যে কিছু সোশ্যাল ইকোনমিক ইম্প্যাক্টস এখানে রয়েছে, সেগুলোকে ওভারকাম নিশ্চয়ই করতে হবে। তা প্রথমে যেটা শুরু হয়েছিল সেটা পাঞ্জাবে। The Green Revolution in India was first introduced in Punjab in the late 1960s as part of the development program issued by international donor agencies and the government of India. During British Raj, India's grain economy hinged on unilateral relation of exploitation. Consequently, when India gained independence, the weakened country quickly became vulnerable to frequent famines, financial instabilities, and low productivity. এই যে একটা সময় তো ব্রিটিশ কলোনিয়াল রুলে ছিল, হঠাৎ করে তখন সেই কলোনিয়াল রুল থেকে বেরিয়ে আসলো, সঙ্গে সঙ্গে তো মানুষ সেলফ সাস্টেইন হতে পারে না। এতদিন একটা অন্যের অধীনে থাকার পরে যখন আবার নতুন করে নিজেরা স্বাধীনভাবে কাজ করতে শুরু করা হয়েছে, তখন কিন্তু অনেক রকমের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ভারতকে। এবং প্রথমেই হচ্ছে ফেমিনস, খাদ্য সংকট, খরা, ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি, মানে একদম অর্থনীতিটা ভীষণ ইনস্টেবল হয়ে গেল, আনস্টেবল হয়ে গেল, উৎপাদনটা একেবারে নেমে গেল। এইরকম একটা সাপোর্ট ছিল, তো ব্রিটিশদের একটা সাপোর্ট ছিল, ওদের সাপোর্টটা যেই সরে গেল, সেই একটা ভালনারেবিলিটি হয়ে গেল ভারতের মধ্যে। These factors formed a rationale for the implementation of the Green Revolution as a development strategy in India. যে সমস্ত তোমরা তো 5 years প্ল্যান করেছো, সেই 5 years প্ল্যানের মধ্যে ডেভেলপমেন্ট বিভিন্ন স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল। সেগুলোকে ইমপ্লিমেন্ট কি করে করা হবে, সেই ইমপ্লিমেন্ট করতে গিয়ে কিন্তু গ্রিন রেভলিউশনের ইমপ্লিমেন্টেশনটা চলে আসে। যেটা সিভিয়ার ড্রটস, যেটা 1964-65 and 65-66 India experienced
two severe droughts which led to food shortages and famines among the country's growing population. এই দুটো এই সময়টা খুব একটা সাংঘাতিক সময়, যে সময় দুটো ড্রট আমরা দেখতে পাচ্ছি। Modern agricultural technologies appear to offer strategies to counter the frequency of famines. এই ফ্রিকোয়েন্সিটা যাতে কমানো যায়, যে পরপর 2 বছর ফেমিনস হয়ে গেল, সেইটা এগ্রিকালচারাল টেকনোলজির দ্বারা যদি কমানো যায়। There is a debate regarding India's famines prior to independence, which some argue they were intensified by British taxation. এটা ব্রিটিশদেরই একটা পলিসি, ব্রিটিশদের taxation and agrarian যে policies in 19th and 20th century, তারই ফলস্বরূপ আমাদের এগুলো হয়েছে, and others downplaying such impact of colonial rule. এই শিফিয়ার এই ড্রটটা কিন্তু হতো না যদি না এরকম ব্রিটিশদের একটা ডাউন প্লেইং থাকতো। ব্রিটিশরা এটা কিন্তু অলরেডি এরকম ওদের যে ট্যাক্সেশন, ওদের অ্যাগ্রিরিয়ান পলিসি, সেসবের জন্যই কিন্তু আমাদের এরকম একটা ফ্যামিলির সম্মুখীন হতে হয়েছিল। ল্যাক অফ ফিন্যান্স, তখন অর্থনীতিটা খুবই মানে পুর ইকোনমিক কন্ডিশন, মার্জিনাল ফার্মার্স found it very difficult to get finance and credit at economical rates from the government and banks, and hence fell as easy prey to the money lenders. যে আগে যেটা টাকা পয়সা সুদে কারবারি যেটা বলা, মানে সুদে টাকা ধার নিত, অনেকখানি সুদ দিয়ে হাই রেটে মানি লেন্ডার্সদের কাছ থেকে এই মার্জিনাল ফার্মার্সরা তারা কিন্তু ধার নিয়ে এটা করতো। They took loans from landlords, বিভিন্ন ল্যান্ডলর্ডদের কাছ থেকে ঋণ নিত, মানে অনেক হাই রেটে, who charged high rates of interest and also exploited the farmers later on to work in their fields to repay the loans. এমন ভাবে তারা তাদের এই যে ইন্টারেস্টটা তৈরি করা ছিল যে একসময় সেই সমস্ত ফার্মাররা আর সেই লোনটা কিন্তু রিপে করতে পারতো না, যার ফলে তারা সেই ফার্ম লেবারার্স হয়েই থাকতো, তাদের আর নিজস্ব জমিও হতো না, আর কোনো রকম ভাবেই সেই ঋণ কোনোভাবেই শোধ করতে পারতো না এত হাই ইন্টারেস্টের ফলে। প্রপার ফিন্যান্সিং ওয়াজ নট গিভেন ডিউরিং দ্য গ্রিন রেভলিউশন পিরিয়ড। এই গ্রিন রেভলিউশন সময়েও কিন্তু যে সঠিক যে ফিন্যান্স, যেটা সাহায্য করা, ঋণ দেওয়া, এগুলো সেগুলো কিন্তু ছিল না, which created a lot of problems and sufferings to the farmers of India. Government also helped those under loans. পরে ওই জন্য দেখবে কৃষি ঋণের ব্যবস্থা হলো না, পরে বিভিন্ন স্কিমস কৃষকদের জন্য বিভিন্ন স্কিমস দেওয়া হলো, কৃষি লোন দেওয়া হচ্ছে, তোমার ট্রেনিং দেওয়া হচ্ছে তাদের কিভাবে চাষ করতে হবে, কিভাবে কোনটা মানে তোমার কৃষি সম্পর্কে বিভিন্ন জ্ঞান, তারা তেমনি সেরকম এডুকেশন ছিল না তাদের, তাই এই সমস্ত কৃষি শিক্ষা সেইগুলোতে কৃষকদেরকে ইনভলভ করা হলো। বিভিন্ন রেডিও প্রোগ্রামিং এর মাধ্যমে তাদেরকে কৃষিকাজের কথা দেখে এখনো রেডিওতে হয় কৃষকদের জন্য। কৃষি মেলা হচ্ছে, তোমরা তো দেখছো নিশ্চয়ই, এখন বিভিন্ন জায়গায় কৃষি মেলা হয়, এগুলো সবই কিন্তু সেই সময়কারই এগুলো স্কিমগুলোরই ইমপ্লিমেন্টেশন চলছে। Low productivity. In the context of India's rapidly growing population, the country's traditional agricultural practices yielded insufficient food production. একদমই তোমার ফুড প্রোডাকশনটা সাফিসিয়েন্ট ছিল না। By the 1960s, the low productivity led India to experience food grain shortages that were more severe than those of the other developing countries. অন্যান্য দেশের থেকেও আমাদের দেশে যেহেতু জনসংখ্যাটা প্রচুর, সেই জন্য আমাদের এই ফুড গ্রেন শর্টেজটা আমাদের বেশ মানে বেগ দিয়েছিল। Agricultural technological advancements offered opportunities to increase productivity. এরপরে আমরা দেখছি যে এই যেটা এগ্রিকালচারাল টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট হলো, সেটা আমাদের প্রোডাকশনটাকে আরো বাড়াতে সাহায্য করলো। তাহলে এবার গ্রিন রেভলিউশনের যে ফিচার্স গুলো যদি আমরা আলাদা আলাদা করে দেখি, তাহলে আমরা দেখবো যে প্রথমেই হচ্ছে ইন্ট্রোডিউসড হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস, এবং
HYP seeds were highly effective in regions that had rich irrigation. শুধু হাই ইল্ডিং ভ্যারাইটি সিড হলেই কিন্তু হবে না, সেখানে কি হতে হবে, রিচ ইরিগেশন ফেসিলিটিস, প্রচুর পরিমাণে সেচের সুবিধাযুক্ত জায়গাতেই কিন্তু সেটা সম্ভব, যে কারণে পাঞ্জাব শতদ্রু নদীর এই সুবিধাটা পেয়েছিল বলেই ঢাকা নাগাল যে বাঁধটা হলো সেটার ইফেক্টটা তারা পেল। Were more successful with the wheat crop. Therefore, the Green Revolution at first focused on states with better infrastructure such as Tamil Nadu and Punjab. তাহলে তোমাকে একটা পরিকাঠামো তৈরি করতে হবে, তুমি সেচ যে করবে সেচের তো একটা পরিকাঠামো দরকার হয়, ইনফ্রাস্ট্রাকচার দরকার হয়, সেটা দরকার। তার জন্য আমরা দেখি তামিলনাড়ু এবং পাঞ্জাবে এই বেটার ইনফ্রাস্ট্রাকচারের জন্য এই সুবিধাটা তারা পেল। ডিউরিং দ্য সেকেন্ড ফেজ দ্য হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস ওয়ার গিভেন টু আদার স্টেটস। তারপর আস্তে আস্তে অন্যান্য স্টেটস, প্রথমত পরীক্ষামূলকভাবে দুটো স্টেটসে শুরু করা হলো, and crops and other than wheat were also included in the plan. শুধুমাত্র অন্যান্য ওই তামিলনাড়ু, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই স্টেটসগুলো ছাড়াও ভারতের অন্যান্য যে সমস্ত স্টেটস আছে সেখানেও, এবং শুধুমাত্র হুইট না আরো অন্যান্য মানে ক্রপস সেগুলোতেও ইমপ্লিমেন্ট করা হলো। The most important requirement for the high yielding variety seeds is proper irrigation. তাহলে প্রথম যেটা দরকার HYP, তার সাথে প্রপার ইরিগেশন লাগবে। Crops grown from HYP seeds need good amounts of water supply and farmers could not depend on monsoon. আমাদের তো মনসুনে বছরে একবার বৃষ্টিপাত হয়, তাহলে শুধু তার উপর ভরসা করে থাকলে হবে না। Hence, the Green Revolution has improved the irrigation system found around farms in India. তাহলে এটার মাধ্যমেই কিন্তু এই গ্রিন রেভলিউশনের সাথে সাথেই এই ইরিগেশন সিস্টেমটাও কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করে গেল, তা না হলে হয়তো ইরিগেশনটা অতখানি ইমপ্রুভ করতো না। কমার্শিয়াল ক্রপস such as cash crops যেমন কটন, জুট, oil seeds were not a part of the plan. Green Revolution in India mainly emphasized food grains such as wheat and rice. তার কারণ নিশ্চয়ই যে এটা প্রশ্ন হতে পারে যে কেন এই গ্রিন রেভলিউশনে শুধুমাত্র ফুড গ্রেনটাতেই এইটা এমফাসাইজ দেওয়া হয়েছিল, কমার্শিয়াল ক্রপস বা ক্যাশ ক্রপস এর উপরে গুরুত্ব দেওয়া হয়নি। তাহলে প্রথম আমাদের বলতে হবে যে এটা যেহেতু এটা ফুড গ্রেনস এবং যেটা যেহেতু ভারতে ফুড শর্টেজ ছিল, এই প্রচুর পরিমাণে পপুলেশনের যে চাহিদা সেটা মেটানোর জন্য ফুড গ্রেনসের উপরে বেশি এমফাসাইজ করা হয়েছিল। To enhance farm productivity, Green Revolution increased the availability and use of fertilizers, weedicides, কীটনাশক and pesticides, জীবাণুনাশক, to reduce any damage or loss to the crops. It also helped in promoting commercial farming in the country with the introduction of machinery and technology like harvesters, drills, tractors, etc. তখন আর তো ওই যে সাবসিস্টেন্ট ফার্মিং না, যে নিজের যেটুকু খাওয়া হবে সেটুকুই চাষ করা হবে অল্প জমিতে, সেরকম না, একটা কমার্শিয়াল ফার্মিং এ চলে গেল, অর্থাৎ প্রচুর প্রোডাকশন হবে। সেই প্রোডাকশনটা তো তুমি নিজের খাওয়ার জন্য শুধু নয়, সেটা বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করার জন্য এবং ভারতের যে অন্যান্য স্টেটসে সেগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য, সেজন্য সেটা হয়ে গেল কমার্শিয়াল ফার্মিং। তাহলে প্রমোটিং কমার্শিয়াল ফার্মিং উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ মেশিনারি, হারভেস্টার্স, ড্রিলস অ্যান্ড ট্রাক্টরস। ইম্প্যাক্ট অফ গ্রিন রেভলিউশন অফ ইন্ডিয়া, এটা আমরা ইম্প্যাক্টটা অনেকখানি আমরা গ্রিন রেভলিউশনের ফিচার্স, আসপেক্টস, মেথডস এগুলো পড়তে গিয়ে কিন্তু অনেকখানি ইম্প্যাক্ট আমরা বুঝে গেছি, এবং সেই ইম্প্যাক্টের পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্টটাও আমাদের মনে হচ্ছে অনেকখানি আমরা জেনেছি। তাও আমরা আর একবার মানে জেনে নিচ্ছি যে গ্রিন রেভলিউশন হ্যাজ রিমার্কেবলি ইনক্রিজড এগ্রিকালচার প্রোডাকশন, এটা প্রথমেই পড়ছি। ফুড গ্রেনস ইন ইন্ডিয়া saw a great rise in output, প্রচুর আউটপুট হচ্ছে। The biggest beneficiary of the revolution was the wheat grain, এর উপরই প্রথম অ্যাপ্লাই করা হয়েছে। The production increased to 55 million tons
in the early stage of the plan itself. 55 মিলিয়ন টনের মতো তোমার আউটপুট হয়েছিল। Not just limited to agricultural output, the revolution also increased per acre yield. শুধুমাত্র আউটপুটটাই শুধু বাড়েনি, পার একর যে ইল্ডটা হয়েছিল সেটাও অনেকখানি বেড়েছিল। Green revolution increased the per hectare yield in case of wheat from 850 kg per hectare to an incredible 2281 kg per hectare in its early stage. তাহলে বুঝতে পারছো কতখানি মানে বেড়েছে, বৃদ্ধি পেল 850 থেকে 2281। এই এতখানি যে ইনক্রিজ হলো due to HYP6. With the introduction of the Green Revolution, India reached its way to self-sufficient in positive impact এগুলো and was less dependent on imports. ইম্পোর্টের উপরে আর আগে বিদেশ থেকে কতটা আসতো আমদানি, যে আমদানির উপরে যে প্রচুর গুরুত্ব দেওয়া, তোমার আমদানির উপরে ডিপেন্ডেন্ট হয়েছিল, সেটা ডিপেন্ডেন্সিটা কমে গেল। The production in the country was sufficient to meet the demand of the rising population. এতে প্রচুর জনসংখ্যার ডিমান্ডটাকে মেটাতে পারলো, স্টক তৈরি করতে পারলো। হঠাৎ যদি ইমার্জেন্সি হয়, এই তো ইমার্জেন্সি হয়েও ছিল, তোমরা এখন নিশ্চয়ই সেই ফেজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেটা কোভিড-19। সেই কোভিড-19 ফেজে তোমরা নিশ্চয়ই শুনেছো, যখন থেকে লকডাউন শুরু হলো তখন কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট তারা কিন্তু বিভিন্ন মিটিং এ বসলো যে তাদের স্টক আছে কিনা, আমরা যেই লকডাউন করব প্রোডাকশন তো হবে না, তা মানুষজন খাবে কি, সেই খাবারের কি স্টক আছে, সেটা নিয়ে কিন্তু প্রচুর মিটিং হয়েছে বিভিন্ন স্টেট সুপ্রিমোদের সাথে, এবং সেখানে সবাই বলেছে আমাদের 3 থেকে 4 মান্থের মতো খাবার মজুদ আছে। এগুলো আমি একটু পরে করছি। হ্যাঁ, সেখানে এই যে প্রচুর পরিমাণে আপনার তোমার কি বলে কি বলছিলাম, হ্যাঁ, যে এই যে স্টক যেটা রয়েছে আমাদের এই কোভিড-19 ফলে প্রত্যেকেই বললে যে না 2-3 মাস মতো স্টক আমাদের আছে। এবং দেখেছিলে প্রথম দিকে সবাই এই লকডাউনের ফলে পরে পাওয়া যাবে না বলে একটা প্যানিক বাইং হয়েছিল, সবাই সেই দোকানে গিয়ে তাড়াতাড়ি করে যতটা পরিমাণ বেশি বেশি করে মাল জিনিসপত্র বাড়িতে স্টক করছিল। তারপরে সেটা বলা হলো যে না, এরকম আমার স্টক আছে, ইমার্জেন্সি পিরিয়ডের জন্য এটা স্টক রাখা হয়েছে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে স্টকটা কমে আসছে, সেই জন্য দেখো আনলক ফেজ করলো, কারণ প্রোডাকশন না হলে তো পরবর্তী আরো 3 মাস তো চালানো যাবে না। সেই জন্য ফেজ বাই ফেজ আনলক করছে, আবার লকডাউন হচ্ছে, আবার আনলক হচ্ছে। তাহলে এই যে এইটাই হচ্ছে স্টক টু ইট ফর ইমার্জেন্সির জন্য স্টক করে রাখার মতো আছে খাদ্যশস্য। Rather than depending on the import of food grains from other countries, India started exporting its agricultural produce. এই যে প্রচুর প্রোডাকশন হচ্ছে, সেটা কি হচ্ছে, এক্সপোর্ট করতে পারছে। সেই এক্সপোর্টের সুবিধাটা এখানে রয়েছে। The introduction of the revolution inhibited a fear among the masses that commercial farming would lead to unemployment and leave a lot of the labor force jobless. প্রথমে সবাই একটা ভয়ে ছিল যে এই গ্রিন রেভলিউশনটা বোধহয় ভালো হবে না, আমাদের দেশের পক্ষে প্রচুর আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে, প্রচুর লোকেদের কাজ চলে যাবে, যেহেতু মেশিনারিজ হয়ে যাবে, তাই যারা মানে এরা কাজ পাবে না, সুতরাং কাজ তাদের হারাতে হবে। প্রচুর লেবার লাগে, তো কৃষিকাজের ক্ষেত্রে প্রচুর লেবার লাগে, সেটা যদি মেশিনে দ্বারা হয় তাহলে লেবাররা কি করবে, সেই সব জবলেস হতে পারে, এইসবের একটা ভয় ছিল। সবকিছু দেখবে কোনো কিছু নতুন শুরু হলে মানুষ একটা অজানা ভয়ে প্রথমেই যেন ভীত হয়ে যায়। এই আমাদেরও দেখো এই যে এই এডুকেশন সিস্টেমে তোমরা অলরেডি কয়েকটা ওয়েবিনার শুনলে, সেখানে আমরা তো রেখেছিলাম যে প্যারাডাইম শিফট ইন টিচিং লার্নিং প্রসেস, এটাও প্রথমে সকলে একটু ভয় পেয়েছিল, কি করে সম্ভব, অনলাইনে কি করে পড়াশোনা হবে, ছেলে মেয়েদের এটা কি সম্ভব নাকি, এরকম বিভিন্ন দিক থেকে একটা ভয় মানুষের মধ্যে দানা বাঁধে। কিন্তু আস্তে আস্তে সেটাকে আমরা ওভারকাম করতে পারি, এর থেকে তার ওয়ে আউট কিছু নেই, সুতরাং আমাদের এর মাধ্যমে যেতে হবে।
সেরকম আমাদেরও ফুড শর্টেজ আছে, আমাদের ওয়ে আউট আর নেই, এর মধ্যে দিয়ে যেতে হবে। তা সেই জন্য বাট দ্য রেজাল্ট সিন ওয়াজ টোটালি ডিফারেন্ট। এই যে ভয় যেটা হয়েছিল সেটা থেকে দেখা গেল যে দেয়ার ওয়াজ এ রাইজ ইন রুরাল এমপ্লয়মেন্ট। যে এই যে প্রচুর এক ফসলি জমিতে যদি দ্বি ফসলি হয়ে যায়, বহু ফসলি হয়ে যায়, তাহলে কি তোমার রুরাল এমপ্লয়মেন্ট তো বাড়বেই আস্তে আস্তে। সারা বছর আগে কি হতো, যখন কৃষিকাজ হতো তখনই ফার্মাররা কাজ করতো, বাকি বছরের অন্যান্য সময় বসে থাকতো। এখানে আর বসে থাকা হচ্ছে না, এখানে ওই জন্য রুরাল এমপ্লয়মেন্টটা বৃদ্ধি পেল। The tertiary industries such as transportation, irrigation, food processing, marketing, etc. created employment. ওই একেবারেই যে মাঠেই চাষ করতে হবে এরকম তো কথা নয়। মাঠে চাষ করা ছাড়াও এই ট্রান্সপোর্টেশনের কাজে, ইরিগেশনের কাজে, ফুড প্রসেসিং এর ক্ষেত্রে, মার্কেটিং এর ক্ষেত্রে etc. created employment opportunities for the workforce. তাহলে এখানে কি হলো, এমপ্লয়মেন্ট জেনারেশন হলো। The Green Revolution in India majorly benefited the farmers of the country. এটা কিন্তু ফার্মাররা প্রচুরভাবে বেনিফিটেড হয়েছে। Farmers not only survived but also prospered during the revolution. Their income saw a significant rise which enabled them to shift from sustenance farming to commercial farming. ওই যে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি থেকে একটা বাণিজ্যিক কৃষিতে পরিণত হলো, এবং শুধুমাত্র ফার্মাররা যে সার্ভাইভ করছে তা না, তারা আরো প্রসপার করলো, অনেক তাদের ইনকাম বৃদ্ধি পেল। এখন এই সমস্ত প্রচুর কৃষিজ ফসল স্টোর করার জন্য যে কিষাণ মান্ডি হয়েছে, এগুলো তো এখন আর ওই সমস্ত মানি লেন্ডার্স এসব নেই। মানি লেন্ডার্স বদলে ব্যাংক থেকে কৃষি লোন দেওয়া হচ্ছে। তোমাদের ডাইরেক্ট ওরা যাতে কৃষিজ ফসল মাঝখানে ওই যে মাঝখানে যেসব থাকে মিডল ম্যান, সেই মিডল ম্যানরা না থেকে একদম ডাইরেক্টলি কিষাণ মান্ডিতে এসে শস্য জমা দিচ্ছে, এই সমস্ত কমার্শিয়াল ফার্মিং এ পরিণত হলো। Besides the positive impact, the revolution had a gloomy side too. Some of the negative effects of the Green Revolution রয়েছে। আমরা আগেই বললাম যে প্রত্যেকটা জিনিসের কিছু ভালো খারাপ থাকে, তা ভালো দিকটাই নিতে হবে আমাদের, খারাপ দিকগুলো কি করে ওভারকাম করা যায় সেটা চেষ্টা করতে হবে। তা এই যে কি কি রয়েছে, যে আমাদের গোটা দেশেই তার ইরিগেশন নেই, এই যে ইনঅ্যাডিকুয়েট ইরিগেশন কভার, সব জায়গায় সেচের সুবিধা নাই, তাহলে সেখানে তো এগ্রিকালচার প্রোডাকশন হবে না ভালো। শ্রিঙ্কিং ফার্ম সাইজ, আস্তে আস্তে এত আরবানাইজেশন হচ্ছে যার ফলে ওই ফার্ম ল্যান্ডগুলো শ্রিঙ্ক করে যাচ্ছে, ফার্ম ল্যান্ডগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। ফেলিওর টু ইভলভ নিউ টেকনোলজিস, নতুন যে টেকনোলজিটা নেওয়া হচ্ছে সেটা ঠিক মতো মানে তোমার রান করা সম্ভব হচ্ছে না, সব জায়গায় ইনফ্রাস্ট্রাকচার নেই। ইনঅ্যাডিকুয়েট ইউজ অফ টেকনোলজি, ঠিক মতো টেকনোলজিটাকে ব্যবহার করতে পারছে না। ডিক্লাইনিং প্ল্যান আউটলে, যে আমাদের যে প্ল্যান একটা এস্টিমেট করা হয়, তো সেই প্ল্যান এই এস্টিমেটটাও প্ল্যানটাও ঠিকঠাক হচ্ছে না, সেটা ডিক্লাইন করে যাচ্ছে। আনব্যালেন্স ইউজ অফ ইনপুটস, যে ইনপুটগুলো দিতে হবে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইডস, তারপরে তোমার ইরিগেশন, এগুলো আনব্যালেন্সড। ব্যালেন্স নেই, কোথাও ইরিগেশন আছে তো ফার্টিলাইজার নেই, কোথাও এই আছে তো পেস্টিসাইডস নেই, এই একটা আনব্যালেন্সড ইউজ অফ ইনপুটস অ্যান্ড উইকনেসেস ইন ক্রেডিট ডেলিভারি সিস্টেম। এই যে লোন দেওয়ার ক্ষেত্রে তারপরে সেটাকে আবার রিপে করবে তারা, তার মধ্যে কিছু উইকনেস কিন্তু থেকে যাচ্ছে, যার ফলে এই তোমার গ্রিন রেভলিউশনটা সব জায়গায় কিন্তু ভালোভাবে এগ্রিকালচার গ্রোথ দিচ্ছে না। রিজনাল একটা ডিসপারশন, তোমরা রিজনাল ডিসপ্যারিটি এর পরে পড়বে অন্য সেমিস্টারে, ফিফথ সেমিস্টারে না ফোর্থ সেমিস্টারে আছে। এই যে একটা আঞ্চলিক যে বৈষম্য, সেই আঞ্চলিক একটা বৈষম্য দেখা দিল, কারণ একটা ওই পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে যারা ভীষণভাবে গেইন হলো, তারা প্রচুর মানে তাদের প্রসপারিটিটা অনেক বেশি হলো, কিন্তু অন্যান্য স্টেটগুলো অতটা হতে পারলো না। তা একটা রিজনাল ইনইকুয়ালিটিস, একটা বৈষম্য, একটা অসাম্য দেখা দিল একটা আঞ্চলিক লেভেলে। The benefits of the Green Revolution remained concentrated in areas where the new technology was used. যেসব জায়গাগুলো খুব অ্যাডভান্স নিউ টেকনোলজি যেখানে রয়েছে সেগুলোই শুধু ডেভেলপ করলো, বাকি অন্যান্য জায়গাগুলো ডেভেলপ করতে পারলো না। Moreover, since the revolution for the number of years remained
limited to wheat production. Its benefits were mostly acute only to wheat growing areas. যেসব সব জায়গাতে তার গম চাষ হয় না, তোমরা তো কৃষি কৃষি মানে কৃষিকাজ করেছিলে যে ধান, গম, তুলা, পাট এগুলো সব অনুকূল পরিবেশ পড়েছিলে না, ক্লাস স্কুল লেভেলে, হায়ার সেকেন্ডারি লেভেলে পড়েছিলে যে কোন চাষের জন্য কি অনুকূল পরিবেশ দরকার। তাহলে আমাদের জলবায়ু গত দিক থেকে সব জায়গায় তো আর হুইট চাষের জন্য উপযুক্ত নয়। তাহলে যে সমস্ত জায়গাগুলো হুইট চাষের জন্য উপযুক্ত সেই জায়গাগুলোই ডেভেলপ করলো, বাকি অন্যান্য জায়গাগুলো কিন্তু ডেভেলপ করতে পারলো না, যেখানে হুইট হয়ই না। গম চাষটা করা সম্ভব মানে ক্লাইমেটিক্যালি ওটা মানে কনভেনিয়েন্ট প্লেস নয়। সুতরাং সেই জায়গায় কি করে গ্রিন রেভলিউশন সম্ভব হবে? Interpersonal inequalities between large and small scale farmers. লার্জ ফার্মার্সদের কাছে প্রচুর টাকা পয়সা আছে, তারা এই HYP সিডস কিনতে তো টাকা পয়সা দাম আছে, তো এর তো কস্ট আছে, সেগুলো স্মল স্কেল ফার্মার্সরা কিনতে পারছে না। The new technologies introduced during the revolution called for substantial investments which were beyond the means of majority of small farmers. এই যে তুমি ট্রাক্টর কিনবে, হারভেস্টার কিনবে, এসবের কেনার জন্য তো বেশ গোটা একটা ইনভেস্টমেন্ট দরকার। সেই টাকা তো এদের স্মল ফার্মারদের কাছে থাকে না, সবসময় তারা লোন নিয়ে আবার শোধ দিতে পারবে কিনা এইসবও চিন্তা থাকে বলে ম্যাক্সিমাম কিন্তু ওই লার্জ ফার্মাররাই কিন্তু উপকৃত হচ্ছে, স্মল ফার্মাররা অতটা উপকৃত হয়নি। ফার্মার্স হ্যাভিং লার্জ ফার্মল্যান্ডস continue to make greater absolute gains in income by reinvesting the earnings in farm and non-farm assets. এরা কিন্তু আরো মানে এটা বাড়াতে শুরু করলো, এই লার্জ ফার্মাররা আরো বড় হলো, কিন্তু স্মল ফার্মাররা ততখানি বড় হতে পারলো না, কারণ তারা আরো বেশি ল্যান্ড পারচেস করতে লাগলো। যারা লার্জ ফার্মার তাদের কাছে তো প্রচুর ইকোনমি রয়েছে, তারা প্রচুর পরিমাণে ল্যান্ড পারচেস করতে লাগলো, এবং ওই স্মল ফার্মার্সদের থেকে স্মলার কাল্টিভেটারদের থেকে, যার ফলে স্মলার কাল্টিভেটার্সরা আস্তে আস্তে তাদের ল্যান্ডগুলোকে সব লার্জ ফার্মার্সদের হাতে তুলে দিতে শুরু করলো। The negative impacts of the Green Revolution in India বলতে গিয়ে আমরা কি দেখলাম? The Green Revolution thereby was intended to overcome food shortages in India by increasing the yields of agricultural produce with the help of better irrigation systems, pesticides, fertilizers, agricultural machineries, etc., but also principally with the help of crop intensification focused on more resistant high yielding crop varieties. Intensification কি? crop intensification হচ্ছে ওই crop intensity, মানে খুব কাছাকাছি, মানে তোমার প্রচুর পরিমাণে ফলন, পার হেক্টর তোমার ফলনটা প্রচুর পরিমাণে হবে, এটা crop intensity. This was supplemented with socio-economic policies that made credit available to farmers more readily, and developmental extension officers were to disseminate knowledge to farmers in employing the new technologies. এটা আমি তোমাদের আগে বললাম যে বিভিন্ন তোমার তাদেরকে কৃষি জ্ঞান, কৃষি শিক্ষা, সেই সমস্ত কৃষিজ যে পদ্ধতি সেগুলো সম্পর্কে অ্যাওয়্যার করার জন্য বিভিন্ন স্টেপস নেওয়া হচ্ছে সরকারি তরফ থেকে। Among the Indian states that is said to have benefited most from the Green Revolution in India is the state Punjab, where food grains production increased from 5.37 million tons in 1965-66 to 32 million tons. কত গুণ বলো? 5-6-30, মানে প্রায় 6 গুণের উপর। সাধারণত আমরা এর আগে দেখছিলাম 3 গুণ মতো মেক্সিকোতে হয়েছিল, এখানে পাঞ্জাবে সেটা 6 গুণ বৃদ্ধি পেয়ে গেল 1995-96-এ। Food grains production in Punjab in 1995-96 accounted for 21% of the total food grains produced in India. ভারতের মধ্যে প্রায় 21% পাঞ্জাব অধিকার করে নিল। ওই এর আগে যেটা সোশ্যাল অ্যাক্টিভিস্ট শিবা opines that the Green Revolution has led to many adverse effects. পাঞ্জাবে এর অ্যাডভার্স এফেক্টসও রয়েছে, তিনি যেটা বলেছেন সয়েল ফার্টিলিটি রিডাকশন হয়েছে, সয়েল কন্টামিনেশন হয়েছে, সয়েলটা নষ্ট হয়ে যাচ্ছে, সয়েল এরোশন, মৃত্তিকা ক্ষয়, ওয়াটার শর্টেজ, প্রচুর পরিমাণে সেচ হওয়ার জন্য ইরিগেশনে তো প্রচুর জল লাগে, যার ফলে ওয়াটার শর্টেজ দেখা দিচ্ছে, রিডাকশন ইন জেনেটিক ডাইভার্সিটি,
জেনেটিক ডাইভার্সিটিটা আস্তে আস্তে কমে যাচ্ছে, গ্রেটার ভালনারেবিলিটি টু পেস্ট, এই যে সমস্ত কীটটা, অনেক সময় দেখবে বন্ধু কীট থাকে না, কিছু কিছু বন্ধু কীটও থাকে, বন্ধু পোকা, সেই বন্ধু পোকাগুলো এই মানে অন্যান্য পোকাকে মারতে গিয়ে কিছু বন্ধু পোকাকেও মেরে ফেলা হচ্ছে। Reduced availability for the local population of nutritious food crops, rural impoverishment and the displacement of small farmers and increased social conflict. এই যে ছোট ছোট ফার্মাররা আছে তারা তো ডিসপ্লেসড হয়ে যাচ্ছে, তাদের যে কৃষিক্ষেত্র সেটা লার্জ ফার্মারদের দিয়ে দিচ্ছে, যার ফলে একটা সোশ্যাল কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব তৈরি, সামাজিক দ্বন্দ্ব সেটা তৈরি করছে। The focus was on large farms and wealthy farmers who could acclimatize with the more resource-intensive agricultural methods introduced in the early period of the Green Revolution in India. Mainly তোমার large farms যাদের রয়েছে, wealthy, যাদের প্রচুর টাকা পয়সা রয়েছে, wealthy farmers, তারাই কিন্তু এটা বেনিফিটটা বেশি পেল। The argument for introducing the new crop varieties and the succeeding policy actions along with the resulting socio-economic effects was increasing agricultural production in terms of higher crop yields. প্রচুর পরিমাণে এই প্রোডাকশনটা, এগ্রিকালচার প্রোডাকশনটা বাড়তে শুরু করলো। Shiva, however, argues that the seeds introduced during the early period of Green Revolution in Punjab were not high yielding by themselves. প্রথমে কিন্তু এটা হাই ইল্ডিং ছিল না। These high yields, she says, were possible due to the seeds being highly responsive to certain inputs such as irrigation, water and fertilizer. প্রথমেই যে এই HYP seeds পাঞ্জাবে দেওয়া হয়েছিল তা না, প্রথমে তোমার উনি বলছেন আর কি, অ্যাকর্ডিং টু শিবা, উনি বলছেন যে ইরিগেশন, ওয়াটার এবং ফার্টিলাইজার দ্বারা প্রথম যে ইনপুটটা দেওয়া হয়েছিল সেটাতেই প্রচুর ইল্ডস হয়েছিল, পরবর্তীতে HYP দেওয়া হয়। The Green Revolution in India thus necessitated a resource-intensive process. তাহলে এটা রিসোর্স ইন্টেন্সিভ, তুমি রিসোর্স দেবে তবে তোমার ফলন হবে, তাই না? Whereby those who could make significant capital investments could benefit, whereas those who could not invest became more marginalized in regions affected by practices of the Green Revolution in India. যে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে পারবে, এই যে রিসোর্সটাকে তো তোমাকে কাজে লাগাতে হবে, তাহলে সেই প্রচুর রিসোর্স ইন্টেন্সিভ প্রসেস, যার ফলে যারা এটা কিনতে পারবে না তারা মার্জিনালাইজড হয়ে যাচ্ছে, আর বাকিরা যারা এটা করতে পারছে, যাদের টাকা পয়সা আছে, তারা বেনিফিট হবে। এর ফলে একটা ইনইকুয়ালিটি তৈরি হচ্ছে। Beginning in the late 1960s, however, the first wave of the Green Revolution in India helped the country attain food grain self-sufficiency by the late 1970s. The first wave was mostly limited to producing the high-yielding wheat crop in some of the northern states of India, such as Punjab. The second wave was in 1980s, which took to include regions across the country beyond certain northern states. In northern states ছাড়াও, and also included many more crops, including rice. এই যে সেকেন্ড ওয়েভটা যেটা এলো, সেকেন্ড ওয়েভ ওয়াজ এবল টু রেজ রুরাল ইনকামস। এটা আস্তে আস্তে যে তোমার এগ্রিকালচার প্রোডাকশন হওয়ার ফলে রুরাল ইনকামটা বাড়তে থাকলো সাবস্টেন্সিয়ালি ইন সার্টেন এরিয়াজ অফ রুরাল ইন্ডিয়া, অলদো মেনি আদার রুরাল এরিয়াজ ইন ইন্ডিয়া রিমেন সিগনিফিক্যান্টলি পুয়ার। সব জায়গায় যে হয়েছে তা না, কোনো কোনো জায়গায় এটার ডেভেলপমেন্ট হয়েছে। Although it can be argued that productivity growth in agriculture can benefit certain farmers and act to raise rural incomes, many poorer farmers to not be able to benefit fully from the modern production techniques. By requiring better investments in agricultural production, the Green Revolution in India has placed small and marginal farmers as a distinct disadvantage. তাহলে সব থেকে যারা সুবিধা পেলই না সেটা হচ্ছে স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স, তারা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ দিয়ে হয়ে পড়ে থাকে। এনভায়রনমেন্টাল অ্যান্ড হেলথ প্রবলেমস এটার সাথে অ্যাসোসিয়েটেড হয়ে গেল, ক্যান অলসো বি এনকাউন্টার্ড উইথ দ্য ইউজ অফ হাই ইল্ডিং ক্রপস
কিরকম আমরা একটা উদাহরণ দিতেই পারি যে resistant to one species of pest due to genetic modifications might invite other species of pest to attack the crops, as in the case of bollworm being replaced by other pest species in the case of BT cotton. BT cotton এর জন্য যে বলওয়ার্মটার জায়গায় অন্য পেস্ট, অন্য কিছু স্পেসিস অন্য কোনো জীবাণু কীট সেগুলো চলে আসলো। In terms of health impacts, not much can be conclusively said in the case of GM foods, যেটা genetic foods, genetic modification, যেটাকে GM foods বলা হয়। There are, however, concerns over the increased chemicals being used in growing HYV varieties of crops and the consequent health effects. এটা তোমরা নিশ্চয়ই জানো যে এই সমস্ত যেগুলো তোমার প্রচুর পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়া হচ্ছে, এই রাসায়নিক সারযুক্ত খাবার খাওয়া তো ভালো না, সেটার মধ্যে কিছু সাইড ইফেক্টস আছে, সেটা হিউম্যান হেলথের উপরে ভীষণভাবে প্রভাব বিস্তার করে। এবং এই যে পেস্টিসাইড দেওয়াটাও খুব খারাপ, যার ফলে পোকা তো মারা হলো কিন্তু সেই খাবারের মধ্যে বিষক্রিয়া থেকে যায়। সেই জন্য দেখবে অনেকেই বেগুন কেনার সময় পোকা লাগা বেগুন কেনে। পোকা লাগা বেগুন কেনে কেন? যে পোকা লাগলে বোঝা যাবে যে এখানে পেস্টিসাইড ইউজ হয়নি। হ্যাঁ, আর পেস্টিসাইড ইউজ হলে বুঝতে পারা যাবে যে এটাতে পোকা নেই। অনেকেই এরকম করে যে পোকা লাগা বেগুন কিনে পোকাটা কেটে দিয়ে বাদ দিয়ে বাকিটা খাওয়া, এরকম একটা অনেকের হ্যাবিটস আছে। আবার অনেকে দেখবে ওই হাই ইল্ডিং ভ্যারাইটিস এর ফলে বড় বড় ফলন হয়, বেগুন বা অন্যান্য কুমড়ো লাউ যাই হবে সেগুলো বিশাল বড় বড় প্রচুর পরিমাণে সার দেওয়ার ফলে তার প্রোডাকশনটা বড় হয়। হাইব্রিড খাবার এটা অনেকেই পছন্দ করে না। সবজি, এই সমস্ত ফল, এগুলো কোনোটাই হাইব্রিডটা কেউ এখন পছন্দ করছে না, কারণ যেহেতু এতে বোঝাই যাচ্ছে যে এতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার রয়েছে। হ্যাঁ, সেই জন্য সেটা হেলথ ইম্প্যাক্ট, মানে আমাদের স্বাস্থ্যের পক্ষে, মানুষের স্বাস্থ্যের পক্ষে এটা ক্ষতিকার হবে এবং পরিবেশের পক্ষেও ক্ষতিকারক অবস্থা হচ্ছে। In terms of environmental consequences, other than potentially toxic substances being used as pesticides and herbicides, other consequences can follow in the shift from traditional agriculture to few high-yielding crop varieties grown on a large scale. Farmers have traditionally planted a wide variety of crops with unique genotypes. ওই জন্য তোমার এই সমস্ত এটা তো একটা কমার্শিয়াল ফার্মিং হয়ে গেল, তাই যে সমস্ত ফার্মার্স ট্র্যাডিশনালি তারা কিছু কিছু এইসব মানে খাদ্যশস্যের চাষ করছে, সেগুলো জেনোটাইপস, পার্টিকুলার সেই জেনোটাইপসটা ব্যবহার করে তারা কিন্তু করছে। The planting of fewer crop varieties for producing high yields can reduce genetic diversity among crop species in a country that the botanist N.I. Vavilov identified as among the 6 centers of origin of agronomic crop biodiversity. মানে আমাদের তো তোমরা যেরকম জীব বৈচিত্র্য পড়েছো, যে এরকম শস্যেরও বিভিন্ন বৈচিত্র্য হয়, সেই বোটানিস্ট যারা তারা কিন্তু এই বিভিন্ন রকমের ক্রপ স্পিসিস, একটা ক্রপ থেকে বিভিন্ন ধরনের রাইস দেখছে না, অনেক ধরনের রাইসের প্রোডাকশন হচ্ছে, হ্যাঁ, সেই বায়োডাইভার্সিটি করছে, ক্রপ ডাইভার্সিটি বলতে পারি আমরা। সয়েল কোয়ালিটি ক্যান অলসো ডিক্রিজ অ্যাজ এ রেজাল্ট অফ দ্য গ্রিন রেভলিউশন। এই যে মৃত্তিকার যে গুণ, সেই মৃত্তিকার গুণটা ভীষণভাবে ওই রাসায়নিক সার ব্যবহার করার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সয়েল ডিগ্রেডেশন হচ্ছে, মানে মৃত্তিকার অবক্ষয়, অবনমন দেখা দিচ্ছে, কন্টামিনেশন হচ্ছে। হাই ইল্ডিং ক্রপ ভ্যারাইটিস ক্যান অলসো ইনক্রিজ ইরিগেশন রিকোয়ারমেন্টস, thus placing stresses on India's water budget. হ্যাঁ, যার ফলে আমাদের জল অনেকখানি দেখবে প্রচুর এখন ইরিগেশন হয়, সেই বড় বড় সাবমার্সিবল বসিয়ে স্যালো মেশিন বসিয়ে জমিতে সব জল দেওয়া হয় এবং সেটা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে না। জল পড়ছে তো পড়ছেই, চলে যাচ্ছে, কতটা জল লাগবে, কতটা এ হবে, যার ফলে আমাদের ভারতের যে ওয়াটার বাজেট তার উপর একটা বড় রকমের প্রেশার কিন্তু ক্রিয়েট হচ্ছে। There can be no guaranteed assurance that using HYP will increase yields exponentially, which also can be dependent on agricultural practices and environmental elements. এটা কোথাও কোনো গ্যারান্টি দেওয়া নেই যে তুমি HYP দিলেই যে তোমার প্রোডাকশনটা বাড়বে, সেটা কিন্তু না, বিভিন্ন ইনপুটস লাগবে। The stress on resources on other hand can place
high requirements on farmers to invest in farm implements that can help them achieve high yields for their produce. আরো বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকবে, শুধু HYP দিলেই হবে না। In this, small and marginal farmers can be placed at a distinct disadvantage in securing high profits for their produce. তারা কিন্তু কোনো প্রফিট পাচ্ছে না। ঠিক আছে, বেশ, আজকে তাহলে আমরা এই পর্যন্তই পড়লাম। এরপরে আমরা বিভিন্ন স্কিমস আমাদের বর্তমান ভারতবর্ষে এগ্রিকালচারাল এই রেভলিউশন, গ্রিন রেভলিউশনের যে আমরা ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ পড়লাম, বর্তমানে এটা কতদূর কিরকম পজিশনে আছে সেটা আমরা একবার দেখে নেব। ঠিক আছে, তাহলে এটাতে তোমরা একটু যেটা পড়ালাম সেটা একটু নোট করবে যে কিরকম ভাবে গ্রিন রেভলিউশন শুরু হয়েছে,